আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরাচার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেয়া মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এনটিভিকে নিশ্চিত করে জানিয়েছেন, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ে প্রকাশিত রায়ের বিস্তারিত জানানো হবে। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে মামলার আসামিদের আপিল করার সুযোগ রয়েছে। আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ রায়ের কপি পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলায় গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল জুলাই-অগাস্টে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে মাস্টারমাইন্ড শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায় ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনার সহ ৩ আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনো আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানিয়েছেন। কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নোট ভার্বাল বাংলাদেশ মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি এবং এত তাড়াতাড়ি উত্তর আশাও করেন না বলে মন্তব্য করেছেন তিনি। ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপে নেই পররাষ্ট্র মন্ত্রণালয়, আর নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে জোরে ফেরত দেওয়া, ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আবার একই কথা, আমার উপর কোনো চাপ নেই। থ্যাংক ইউ। ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। গত 23 নভেম্বর বেসরকারি একটি চ্যানেলের অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচার মানি না। আগামী রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউটর গাজী MH তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসিকিউশন জানিয়েছে, ওই টকশোতে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে ফজলুর রহমান তার ভাষায় বলেন, প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট মানি না। প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, এই আইনের 11(4)-এ বলা আছে, কোনো ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটি প্রসিডিংস ইস্যু করে ব্যবস্থা নিতে পারবে। এক্ষেত্রে আদালত 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবে। যতটুকু কথা বলেছেন সেটুকু ট্রাইব্যুনালের সামনে পড়েছি, আর এছাড়াও আরও অনেক কথা উনি যেটা বলেছেন সেটা ট্রাইব্যুনালের বাজিয়ে শোনানো হয়েছে। আর টোটাল 49 মিনিটের টকশোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। আইনের 11(4)-এ বলা আছে যে এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন। লটারির মাধ্যমে 64 জেলায় পুলিশ সুপার পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই পদায়ন বিষয়ে বলেছেন, লটারির মাধ্যমে পদায়ন দেয়া হলেও মেধাবী কর্মকর্তারা বাদ পড়েননি এবং একইভাবে লটারির মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও নির্ধারণ করা হবে। নজরানা চৌধুরীর রিপোর্ট। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে বুধবার 64 জেলার পুলিশ সুপার পদে নতুন করে পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব কর্মকর্তাদের সবাইকে লটারির ভিত্তিতে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপরে আমরা এসপিদেরও ওই রকম করছি কারে করে দিব। লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে।
কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত বৈঠক শেষে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আরও বলেন, লটারির মাধ্যমে পদায়ন করা হলেও কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েনি। সার কারখানায় সরবরাহ করা গ্যাসের দাম বাড়ানো হলেও গ্রাহক পর্যায়ে সারের দাম অন্ততপক্ষে বর্তমান সরকারের সময়ে বাড়ানো হবে না বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায়, এটার আমরা ব্যবস্থা করব। কোনো অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সাও যেন বেশি নিতে না পারে। গ্যাসের দাম বাড়াইছে, গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই। সারের দাম আগে যা ছিল এখনও তা আছে এবং ভবিষ্যতেও তা থাকবে, আমরা অন্তত যতদিন আছে। দেশে পেঁয়াজের যথেষ্ট মজুদ আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, একটি কুচক্রী মহল কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করেছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পদোন্নতি পেয়ে 31 জন পুলিশ কর্মকর্তা উপপুলিশ মহাপরিদর্শক হয়েছেন। আজ এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদের মধ্যে অ্যান্টি টেরোরিজম ইউনিটের মোহাম্মদ শাহরিয়ার, পুলিশ সদর দপ্তরে আশিক সাইদ, ডিএমপিতে কর্মরত আনিসুর রহমান পদোন্নতি পেয়েছেন। এদিকে বিচার বিভাগে পদোন্নতি পেয়ে জেলা জজ হলেন 250 জন বিচারক। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের এসব বিচারককে পদোন্নতি দিয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। পদোন্নতি পাওয়া জজদের দায়িত্বভার গ্রহণ করে আগামী 1 ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিকে দেয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা নির্বাচন বানচালের ঘোষণা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর জিগাতলায় বিজিবির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। নাহিদ প্রিন্সের রিপোর্ট। রাজধানীর আজিমপুর ফুলপরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি ডেমো ভোট কেন্দ্র। কেন্দ্র জুড়ে ভোটারদের দীর্ঘ লাইন। ভেতরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চললেও বাইরে রাজনৈতিক কর্মীদের উপস্থিতিতে বাড়তে থাকে উত্তেজনা। এক পর্যায়ে শুরু হয় ধাক্কাধাক্কি, মুহূর্তেই তা রূপ নেয় বিশৃঙ্খলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত এগিয়ে আসে আইন শৃঙ্খলা বাহিনী। শুরু হয় লাঠিচার্জ, এরপর বিজিবি সদস্যরা নেয় কঠোর অবস্থান। এই পুরো পরিস্থিতি ছিল একটি প্রস্তুতিমূলক মহড়ার অংশ। আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ এই নির্বাচনী মহড়ার আয়োজন করে। মহড়ায় দেখানো হয় কিভাবে সংকট মুহূর্তে দ্রুত হস্তক্ষেপ করে ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করবে বিজিবি এবং কিভাবে নিশ্চিত করবে সুষ্ঠু ভোটের পরিবেশ। মহড়া পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ভোটের আগে পরিস্থিতি আরও উন্নতি হবে। আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই জন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন। নির্বাচন কমিশনার জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে। সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সুতরাং সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর, সবাই তো সুন্দর নির্বাচন চায়। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে মোতায়েন করা হবে প্রায় 35,000 বিজিবি সদস্য, যারা দায়িত্ব পালন করবেন 1210টি প্লাটুনে। এছাড়া সীমান্তবর্তী 7টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা করে ঢাকা নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস বলেছেন, 2026 সালে সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হবে বাংলাদেশে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত ডিক্যাপ টকে জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস এমন কথা জানিয়েছেন। নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ভোটের ক্যাম্পেইন করার সময় যেন রাজনৈতিক সহিংসতা কম হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। ক্ষমতার অপব্যবহার করায় শেখ হাসিনার উপযুক্ত বিচার হওয়া উচিত মন্তব্য করে জার্মান রাষ্ট্রদূত বলেন, তবে বিচার হিসেবে মৃত্যুদণ্ডকে সমর্থন করে না ইউরোপ। বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা বাতিলের পেছনে প্রধান কারণ ভুয়া নথিপত্র বলেও জানিয়েছেন তিনি। ক্ষমতার অপব্যবহারের বিচার হওয়া উচিত, তবে আমরা মৃত্যুদণ্ড সমর্থন করি না। ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা নীতিগতভাবে মৃত্যুদণ্ড বিরোধী। বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আমাদের প্রত্যাশা। সেই সঙ্গে ভোটার উপস্থিতি বেশি হবে বলেও আমরা আশা করি। আগামী নির্বাচন দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে যে কোনো ভুল সিদ্ধান্তে জাতিকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। বিকেলে ঠাকুরগাঁওয়ে বন্ধু সভার এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সংস্কারের মাধ্যমে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতায় আনা হবে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের ইএসডিও প্রাঙ্গণে প্রথম আলোর এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ইতিহাস, অভ্যুত্থানের ইতিহাস, প্রতিরোধের ইতিহাস দাবি করে তিনি বলেন, দেশের মানুষের জন্য আগামীর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে জাতি কোনো ভুল সিদ্ধান্ত নেবে না বলেও মনে করেন তিনি। এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই, তাহলে জাতি এর জন্য অনেকটা আমি মনে করি যে তাকে পে করতে হবে। এর আগে দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি। এদিকে দুপুরে ঢাকায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 25 বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সরকারের লুটপাটের কারণে অনেক বীমা প্রতিষ্ঠান গ্রাহকের পাওনা পরিশোধ করতে পারছে না। যে ইন্স্যুরেন্স কোম্পানি যে মন্ত্রণালয়ের অধীনে চলবে সেই মন্ত্রণালয়কে দায়িত্বশীল হতে হবে, সেই মন্ত্রীকে দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব এক জায়গায় থাকে না, দায়িত্ব সব লেভেলে থাকতে হবে। সেটাই হচ্ছে সম্মিলিত দায়িত্বের মাধ্যমে একটা দেশ গড়া সম্ভব। জনগণের সমর্থন পেলে বিএনপি ক্ষমতায় গিয়ে বীমা খাতের বড় ধরনের সংস্কার করবে বলেও জানান তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান সহ 5 দফা দাবি আদায়ে 8 দলের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে 7 বিভাগীয় শহরে সমাবেশ সফল করতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয় বৈঠকে। এছাড়া আগামী 28 ও 29 নভেম্বর অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বৈঠকে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের দ্রুত রোগ মুক্তি এবং সুস্থতার জন্য দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন দলের নায়েব আমিরগণ, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা। 8টি দলের ভোট এক জায়গায় এক বাক্সে আনার লক্ষ্য নিয়ে এগুচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বে ইসলামপন্থী 6টি সহ 8টি রাজনৈতিক দল। ভোট ও জোটকে আরও শক্তিশালী করতে সমঝোতার হাত বাড়াচ্ছে এনসিপি, এবি পার্টি এবং হেফাজতে ইসলাম সহ রাজনৈতিক দল ও সংগঠনগুলোর প্রতিও। আসন ভাগাভাগির বিষয়েও বড় ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসের নেতারা। জোবায়ের প্রধানের রিপোর্ট।
5 দফা দাবিতে একসাথে আন্দোলনের মাঠে জামায়াতে ইসলামী সহ 8 দল। জোটের কথা না বললেও নির্বাচনী সমঝোতার কথা বলে আসছে দলগুলো। অভিন্ন দাবিতে অনড় থাকা দলগুলোর কিছুটা কৌশলী অবস্থানে আন্দোলনের সাথে সাথে সাজাচ্ছে নির্বাচনের মাঠ। জামায়াতের কাছে ইসলামী আন্দোলন 200 আসন এবং খেলাফত মজলিস 100 আসন চেয়েছে এমন গুঞ্জনকে গুজব জানিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল দাবি করেন, আসন নিয়ে চূড়ান্ত আলোচনা এখনো হয়নি। জানান, নির্বাচনে দল নয়, জনপ্রিয় লোক দেখে প্রার্থী দিতে সর্বোচ্চ ছাড় দিবে জামাত। অন্য ধর্মাবলম্বী এবং নারীদের রেখে প্রার্থী তালিকায় চমক থাকতে পারে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। আমরা 8 দল মিলে একই মার্কা, একই বাক্সে, একই প্রার্থীকে বিজয় করার জন্য চেষ্টা হবে। 300 আসন আমরা প্রার্থী দিয়েছি এবং আমির জামাত বলছে এটা আমাদের প্রাথমিক সিলেকশন। এখন যতটুকু অন্য দলগুলোর সাথে সমন্বয় করা যায় করার ক্ষেত্রে আমাদের কোনো ভিন্ন মত নাই, তবে সংখ্যাটা নিয়ে এখনো চূড়ান্ত কোনো আলোচনা হয়নি। ইসলামী আন্দোলনের মুখপাত্র এবং খিলাফত মজলিসের মহাসচিব নির্বাচনী সমঝোতার ব্যাপারে একই সুরে কথা বলেন। জানান, 300 আসনেই প্রচারণা চালাচ্ছে তাদের দল। নির্বাচনে ইসলামিক দলগুলোর পক্ষে মানুষের রায় আসবে বলেও জানান তারা। সবার ভোটটা এক বাক্সে আসুক, এটা আমাদের টার্গেট। মার্কা যার যার হবে, যার যার কথা হচ্ছে বললে দলের নামও থাকবে, কিন্তু ইসলাম ঐক্যের প্রার্থী হিসাবে, দেশপ্রেম ঐক্যের প্রার্থী হিসেবে কাজ করতে থাকবে এবং সব অন্যান্য দলগুলো তাকে সার্বিক সমর্থন করবে, সহায়তা করবে। আলোচনাই শুরু হয় নাই, এর মধ্যে কে কার কাছে চাইলো না চাইলো, এখানে চাওয়া চাওয়ার বিষয় না, এটা আমরা সমঝোতা করব। আমরা কতগুলো আসনে নির্বাচন করব, জামাত কতগুলো আসনে করব, অন্যান্য দল কতগুলো করবে, সমঝোতার ভিত্তিতে আমরা সমন্বয় করব। কারো কাছে এখানে চাওয়ার পাওয়ার তো কিছু নাই। প্রার্থী কোন দলের সেটি মুখ্য বিষয় নয়। নেতারা জানান, 8 দলের সাথে যুক্ত হতে পারে আরও রাজনৈতিক দল ও সংগঠন। হেফাজতের মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল আছে, এর মধ্যে একটা দল ছাড়া সবই আমাদের সঙ্গে আছে। আর এনসিপি কি করবে এখনো তো তারা এখনো ডিসাইড করে নাই। এদের সাথে আমাদের অনানুষ্ঠানিক তো অনেকবার আলোচনা হয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। তাছাড়া 8 দলের বাইরেও আমাদের নির্বাচনী পোলারাইজেশন এদের সঙ্গে হইতে পারে। তবে সময় বলে দেবে অন্যান্য রাজনৈতিক দল এই জোটের ডাকে সাড়া দেয় কিনা, আসন সমঝোতায় বা কতটা সফল হয়। সমঝোতাটা হয়েছে এই জন্যই তো। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের লকারে পাওয়া 832 ভরি স্বর্ণ বৈধ কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, লকারটি শেখ হাসিনার নামে থাকলেও সেখানে শেখ রেহানা এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ শেখ পরিবারের অন্য সদস্যদেরও স্বর্ণ রাখা ছিল। শেখ হাসিনার নির্বাচনী হলফনামায় দেয়া সম্পদের বিবরণের সাথে এই স্বর্ণের হিসেব মিলিয়ে দেখা হবে তা অবৈধ কিনা। গতকাল বিকেলে দুদকের আবেদনের প্রেক্ষিতে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা লকার দুটি ভাঙা হয়। সেখান থেকে উদ্ধার হয় গহনা অলংকার সহ 832 ভরি স্বর্ণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করছি। তো সম্পদ বিবরণী তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই বিবরণী, সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখব। যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায়, আপনারা বুঝতে পারছেন যে সেটা তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে। কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে 1500 ঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার। সহায় সম্বলহীন এসব মানুষ এখন মানবেতর জীবন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে কিছু অস্থায়ী আশ্রয় কেন্দ্র করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। সময় যতই গড়াচ্ছে খাদ্য সংকটও তীব্র হচ্ছে কড়াইল বস্তিবাসীর। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন মোখলেসুর রহমান। মঙ্গলবারের ভয়াবহ আগুনে মোদাচ্ছের আলীর সব পুড়েছে, মূল্যবান কিছুই আর অবশিষ্ট নেই। জীবিকার উৎস রিকশাটিও চুরি হয়েছে অগ্নিকাণ্ডের সময়। যামু কই, খামু কই, থাকমু কই, করার কিছুই নাই। রিস্কাটা মনে করেন যে গ্যারেজ রাখছিলাম, গ্যারেজও নাই, গ্যারেজের মধ্যে রিস্কাও নাই। কারা নিল, কই নিল, খবর হই না। নিঃস্ব হয়েছেন বাসাবাড়িতে কাজ করে সংসার চালানো মমতাজ বেগমও। একই পরিণতি অন্য অনেক পরিবারের।
ঘাম ঝরানো অর্থ আর মূল্যবান সামগ্রী সবকিছুই পুড়ে ছাই হয়েছে। দৌড় ফেরে আইসি দিই সব পুড়ে গেছে, আমি কিছুই বাঁচাবার কিছু না, খালি আমার পিন্দনের যে আসিল পরনয়টা এই ব্যাগটা রেডি এই আর কিছুই বাঁচাইতে পারছি না। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর তৎক্ষণাৎ আশ্রয়হীন কিছু মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হলেও তা যথেষ্ট নয় বলছেন ক্ষতিগ্রস্তরা। চাচ্ছেন খাদ্য সহায়তাও। একটা বাচ্চারে কুলো লইছি আর একটা বাচ্চারে হাতে লইয়া বাইরে মাঠে আয় করছি, আর গর্তে যে একটা জামা কাপড় বাইর করবো এমন কোনো রব্বি ছিল না। সরকারে যদি আমাদের একটা ঘর তুলে দেয় কি একটা বাড়ি করে দেয় তা আমরা চলতে পারবো না, আর যদি না দেয় তাহলে তো আমরা চলতে পারবো না। এমন পরিস্থিতিতে এখন দ্রুত নিজেদের পুনর্বাসন চান অসহায় এসব মানুষ। গত এক দশকে করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় ৮টিরও বেশি। ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনাও আছে 15টিরও অধিক, যেখানে অসংখ্য মানুষ নিঃস্ব হয়েছেন। তবুও এই করাইল বস্তিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা এমনকি সুপরিকল্পিত বাসস্থান নিশ্চিত করা যায়নি। তাই বিশেষজ্ঞরা বলছেন বড় কোনো প্রাণহানির আগেই ঢেলে সাজাতে হবে করাইল বস্তি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। আবারও বিতর্কের মুখে বাংলাদেশ ক্রিকেট। এবার টি-20 অধিনায়ক লিটন দাসের অভিযোগের আঙুল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেলের দিকে। আয়ারল্যান্ডের বিপক্ষে কাল প্রথম টি-20-র আগে লিটন ক্ষোভ উগরে দিয়েছেন দলের শামীম পাটোয়ারিকে না পেয়ে। দল নির্বাচনে অধিনায়কের মত নেওয়া হয়নি বলে দাবি লিটনের। প্রধান নির্বাচকের পাল্টা যুক্তি, স্কোয়াড ঘোষণার আগে অধিনায়কের সঙ্গে আলাপ হয়েছিল নির্বাচকদের। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ব্যাট হাতে লিটনের রুদ্ররূপ নতুন কিছু নয়। এবার গণমাধ্যমের সামনেই যেন সেই রূপে হাজির হলেন বাংলাদেশের টি-20 অধিনায়ক। শামীম পাটোয়ারির বাদ পড়া ও সেই প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন লিটন। সরাসরি জানিয়ে দিলেন শামীমকে বাদ দেওয়া হয়েছে তার সঙ্গে আলোচনা না করেই। থাকলে অবশ্যই ভালো হতো। দিস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। দল নির্বাচনের আগে কোচ ও অধিনায়কের পরামর্শ নেওয়া প্রচলিত থাকলেও তার বিপরীতটাই হয়েছে বলে অভিযোগ লিটনের। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। তো এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে। বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে। এদিকে ঢাকা টেস্টের পর টি-20 সিরিজের দল নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রধান নির্বাচক। লিটন দাস কুমার তিনি নিজে বলেছেন যে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে দলে দেখতে চান, রাখতে চান। আমি এবং হাসিবুল হোসেন শান্ত পরবর্তী পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এই যে সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তের আলোকে শামীম হোসেন পাটোয়ারি দলে সুযোগ পায় না। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। গত বছরের 31 মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের প্রথম ফ্লাইট মালয়েশিয়ায় পৌঁছেছে। মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছলে সেখানে তাদের স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। মালয়েশিয়া থেকে স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানের পাঠানো রিপোর্ট। দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় পৌঁছেছেন আটকে থাকা বাংলাদেশি কর্মীরা। প্রথম ধাপে মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রাথমিকভাবে 60 জন কর্মী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বোয়েসেলের মাধ্যমে আসা এই কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব, তারপরে আমাদের আসিফ নজরুল স্যার, ইনাদের মাধ্যমে কাজটি আমরা জানতে পারি যে আমাদের নিয়ে যাওয়ার প্রসেসটি শুরু করতে যাচ্ছে বোয়েসেল। তো তারপর থেকে বোয়েসেলের যা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আসলে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের জন্য। আমাদের স্যালারি হচ্ছে 1700 RMB রিঙ্গিত। তো আমরা যদি ওভার টাইম বা ওটি করি তাহলে 1.5 গুণ, আর যদি আমরা অফ ডে যেমন রবিবার অফ ডে যদি করে 2 গুণ। আর মালয়েশিয়ার সময় অনুযায়ী যদি কোনো সরকারি ছুটির দিন থাকে ওই দিনে যদি আমরা ডিউটি করি তাহলে আমাদের 3 গুণ। মধ্যরাতে বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার ও লেবার কাউন্সিলর।
দু দেশের সরকারের আন্তরিকতায় জটিলতা কাটিয়ে কর্মীরা আসতে পারায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। 24-এ যে প্রায় 8,000-এর মতো শ্রমিক আটকা পড়েছিল, যারা আসতে পারেনি, তাদের মালয়েশিয়ায় পুনরায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার। সেটার একটা সফল পরিসমাপ্তি মনে হচ্ছে যে প্রথম ব্যাচ আজকে আসতে পেরেছে। আমরা আশা করি এই শ্রমিকরা তাদের উপযুক্ত চাকরি এখানে পাবে, যে চাকরির জন্য তারা এসেছে। কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ বারহাত ক্লাবের তত্ত্বাবধানে 4টি ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে এসব কর্মীরা। শাহাদাত শাওন, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। নির্বাচনের আগে পরেও অপতথ্য অপপ্রচার রোধে নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিল সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে টিকটক প্ল্যাটফর্মের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধিদের সঙ্গে কর্মশালার আয়োজন করা হয়। 2026 সালে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল প্ল্যাটফর্ম টিকটককে অপব্যবহার না হওয়ার বিষয়ে করণীয় বিষয় উঠে আসে। সাউথ এশিয়ার হেড অব পাবলিক রিলেশনস ফেরদৌস মোত্তাকিন টিকটকের কমিউনিটি গাইডলাইন, ভুয়া তথ্য নিয়ে নীতিমালা এবং রাজনৈতিক ও বিভ্রান্তিকরণ কন্টেন্ট নিয়ে বিস্তারিত জানিয়েছেন। নির্বাচনে টিকটক ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ কন্টেন্ট মনিটরিংয়ের বিষয়ে নির্বাচন কমিশনও অনুরোধ জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনা করে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেছে দলটির নেতাকর্মীরা। দিনাজপুরের তৈয়বা ভিলায় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সহ এলাকাবাসী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলেম ওলামাদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম সহ নারায়ণগঞ্জ 3 আসনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মেহেরপুর জেলা বিএনপি। 1 আসনের প্রার্থী মাসুদ অরুণ এবং জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতের আগমনী বার্তার উৎসবের আমেজে দেশব্যাপী শুরু হলো সুপার ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23। বরাবরের মতোই ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ চমক। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এ সময় ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনের আওতায় অফারে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম এবং অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই প্লাজা থেকে যে কোনো মডেলের ফ্রিজ, টিভি সহ বিভিন্ন পণ্য কিনে ক্রেতারা পেতে পারেন ওয়ালটনের বিভিন্ন পণ্য ফ্রি। এছাড়াও প্রত্যেক ক্রেতার জন্য রয়েছে নিশ্চিত উপহার। গতকাল থেকে শুরু হওয়া এসব সুবিধা থাকছে আগামী বছরের 25শে জানুয়ারি পর্যন্ত। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিনিয়োগকারী সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের সেবা কার্যক্রম আরও সহজ এবং সময় উপযোগী করতে পুরোপুরি ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে দেশের শেয়ার বাজার। এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবার পাশাপাশি কাজের গতিও বাড়বে। সকালে রাজধানী নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এ সময় অনলাইনে স্মার্ট সাবমিশন সিস্টেম সহ ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার নিয়ে আলোকপাত করেন তারা। সংশ্লিষ্টরা বলেন, ডিজিটালাইজেশনের ফলে একদিকে যেমন ডেটাবেজে প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে, তেমনি ডেটা কালেকশনের মাধ্যমে তথ্যগত সুরক্ষা নিশ্চিত হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিগত উৎকর্ষের ব্যবহার আরও বাড়ানোর তাগিদ দেন ডিএসসি চেয়ারম্যান মমিনুল ইসলাম। আর ভবিষ্যতে পেপারলেস শেয়ার বাজার গঠন এবং একটি সমৃদ্ধ তথ্য ভাণ্ডার তৈরিতে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন বিএসএসির কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন। এ ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টা মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।